আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়শা শেখরিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। প্রফেসরের জব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। কথাটা শোনা মাত্রই টেবিলের সবাই আকাশ থেকে পড়লেন। ঝর্ণা বেগম হাতের জলের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে তীব্র অবাক হয়ে বললেন, হঠাৎ এই অদ্ভুত সিদ্ধান্ত কেন? শেহরিয়াদের ছেলে হয়ে তুমি শেষে কিনা প্রফেসরের চাকরি করবে? বারিশ নিচের প্লেট থেকে চোখ না তুলেই শান্ত গলায় পাল্টা প্রশ্ন করে, কেন, শিক্ষকতা করা খুব খারাপ কোনো কাজ? তাহলে আমাদের এই বিশাল বিজনেস কে দেখবে? এত বছর ধরে কারা দেখেছে? বারিশের গলায় অদ্ভুত এক নির্লিপ্ততা। এদিকে যা হয়েছে হয়েছে, এখন থেকে তুমিও পুরোদমে হাল ধরবে। হ্যাঁ, অবশ্যই ধরবো, তবে পার্ট টাইম। বিজনেসের পাশাপাশি আমি যেটা করতে চাই সেটাই করব। ঝর্ণা বেগম ছেলের এই মুখের উপর কথা বলা দেখে রেগে মেগে আরও কিছু বলতে যাবেন, তখন বারিশ মেজাজ হারিয়ে ডাইনিং টেবিলে সজোরে একটা থাপড় মেরে বসে। থালার চামচগুলো ঝনঝন করে কেঁপে ওঠে তার সেই চরের চোটে। বারিশ তাতে দাঁত চেপে কড়া গলায় সতর্ক করে দেয়, আমি এই ব্যাপারে আর একটা শব্দ শুনতে চাই না আম্মা। অতীতে আমার উপর জোর খাটানোর ফলাফল কি হয়েছে তা আশা করি তোমরা কেউ ভুলে যাওনি। ডোন্ট রিপিট দ্য সেম মিস্টেক। প্লেটের বাকি খাবার ওখানেই ফেলে রেখে চেয়ারটা ঝটকা মেরে পেছনে ঠেলে নিজের ঘরের উদ্দেশ্যে হনহন করে চলে যায় বারিশ। ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। ঝর্ণা বেগম নিজের বড় ছেলে আর স্বামীর দিকে তাকিয়ে বলেন, দেখেছো তো, 7 বছর পার হয়ে গেল, কিন্তু একটু বদলায়নি। দুপুরে তপ্ত রোদ মাথায় নিয়ে এক ছুটে আসছে ইরাম। তার পাশে কাঠফাটা গরম কিংবা ক্লান্তির কোনো তোয়াক্কা নেই তার। উদ্দেশ্য যত দ্রুত সম্ভব ঝিলমিলের বাড়ি পৌঁছানো। মেয়েটা সে কি উন্মাদ দৌড়! দূর থেকে দেখলে মনে হবে না জানি কি এক আকাশ ভেঙে পড়া অঘটন ঘটে গেছে। তীব্র বেগে ছুটতে ছুটতে সে একসময় চৌধুরী বিল্লার প্রধান ফটককে ধপাস করে ঠেলে ভেতরে ঢুকলো। সেখানে 1 সেকেন্ডের জন্য দম নিয়ে আবার পদাতিতে গতি বাড়ায় সদর দরজার দিকে। কিন্তু বিপত্তিটা ঘটল ঠিক বারান্দার সিঁড়িটা পার হতে গিয়ে। প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছতেই হুট করেই লোহার মতো শক্ত এক মানব দেহের সাথে প্রচন্ড জোরে ধাক্কা খায় সে। ধাক্কায় তীব্রতা এতটাই লাগামহীন ছিল যে বেসামাল ইরাম কয়েক কদম পিছিয়ে যায় এবং দাঁতের মাড়ি কেটে নোনা রক্তের স্বাদ পায়। যন্ত্রণায় কোঁকিয়ে উঠে 2 হাতে নিজের মুখ চেপে ধরে ইরাম। চোখজোড়া মেলতেই তার দৃশ্যের সীমানায় ভেসে উঠে এক অচেনা যুবক। 2 হাত কোমরে গুজে রীতিমতো অগ্নিদৃষ্টিতে সে তাকিয়ে আছে এই অনাহূত অতিথির দিকে। যুবকটি বেশ রাগান্বিত স্বরে ধমকে উঠে, চোখ কি কপালে থাকে তোমার? এভাবে দিকবিদিক জ্ঞান হারিয়ে এসে গায়ের উপর পড়ছো কেন? কে তুমি? ইরাম মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সে নিথর স্তব্ধ বাকরুদ্ধ। চোখের সামনে পুরুষালী অবয়ব, সুগঠিত চেহারা আর চোখের সেই ধারালো চাহনি দেখে সে এক নিমেষেই সব ব্যথা ভুলে গেছে। রমণী রূপের এমন এক পশলা রাজকীয় ঝলকানি দেখে মুগ্ধতায় তার ভেতরের সমস্ত হিতাহিত জ্ঞান যেন উবে যায়। মেহেরাজ ইরামের এই অবশ ভাব দেখে ওর চোখের সামনে নিজের ডান হাতটা নাড়াতে থাকে। এই যে হ্যালো, তোমাকেই বলছি। এই যে হ্যালো, তোমাদেরই বলছি। তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করো না। আমার বুঝি কষ্ট লাগে না? আচ্ছা, গল্পে আসি এখন। এই হ্যালো, তোমাকেই বলছি। কোন দুনিয়াতে আছো তুমি? কে তুমি? তবুও কোনো সাড়া শব্দ নেই মেয়েটার। ইরাম তখনও পলকহীন চোখে এক ধ্যানে তাকিয়ে জাদুমুগ্ধের মতো যুবকের রূপসুধা গিলতে ব্যস্ত। মেহেরাজ এবার নিজে বিরক্তির চরমে পৌঁছে গেল। বিরক্তিতে শব্দ উচ্চারণ করে বেশ চড়া গলায় ধমকে উঠে, আজব তো, একে তো ঝড়ের মতো এসে গায়ের উপর আছাড় খেলে, তার উপর একটা ভদ্রতা সূচক সরি পর্যন্ত বললে না। বোকার মতো দাঁড়িয়ে আছো। সে আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ইরামের কাঁধে হাত দিয়ে একটা মৃদু ঝাঁকুনি দিয়ে বলল, তোমাকে বলছি, হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ? কাঁধে ঝাঁকুনিতেই এতক্ষণে যেন মোহচ্ছন্ন ঘোর কাটে ইরামের। হুঁশ ফিরতেই অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলে, সরি ভাইয়া, আসলে আমি খেয়াল করিনি। খেয়াল করবে কিভাবে?
এমন পাগলা ঘোড়ার মতো ছুটলে তো দেয়ালের সাথে ধাক্কা খেলেও টের পাবে না। মেহেরাজ বেশ ঝাঁঝালো গলায় শোনালো। ইরাম অবশ্য উনার সেই রুক্ষ মেজাজটাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো ডাগর চোখে চরম মুগ্ধতা মিশিয়ে জিজ্ঞেস করলো, সরি তো বললামই, তা আপনি কে বলুন তো? যে পরিচয় দেওয়ার আগে অন্যের তল্লাশি নেওয়াটা কেমন স্বভাব? আগে বলো তুমি কে? লোকটাকে রাখতে দেখে ইরামের ঠোঁটের কোণে একটা চওড়া হাসির রেখা ফুটে ওঠে। আমি ইরাম, আই মিন তানজিম সোনেহেরা ইরাম। যে কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলে, আমি তোমার নামের ব্যাকরণ জানতে চাইনি, পরিচয় জানতে চেয়েছি। এই ভর দুপুরে চৌধুরী বাড়িতে এমন তাণ্ডব খাড়া করার কারণটা কি? কারণ থাকবে না কেন? এটা তো আমার জানের দোস্ত, আমার বান্ধবীর বাসা। কে তোমার বান্ধবী? ঝিলমিল, এবার তো আপনার জেরা শেষ। এখন দয়া করে বলুন তো ভাইয়া, আপনি কে? নিজের গায়ের শার্টটা একটু ঠিক করে নিয়ে অত্যন্ত গম্ভীর্যের সাথে ঘোষণা করলো মেহেরাজ, ঝিলমিলের চাচা সম্পর্কে আমি ওর আপন চাচা হই। সো ইউ কল মি চাচু, নট ভাইয়া, মাথায় রেখো। এটা শেষ করে মেহেরাজ একচুল সময় নষ্ট না করে ওকে পাশ কাটিয়ে হনহন করে বাড়ির বাইরে চলে যায়। ইরাম তাকে আটকানোর বা নতুন কোনো প্রশ্ন করার সুযোগই পায় না। মুখ কালো করে নাক কুঁচকে উনার যাওয়ার পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, বললেই হতো চাচ্চু, এত হ্যান্ডসাম ছেলেকে চাচ্চু ডাকতে আমার বয়েই গেছে। দূর দিগন্তে মেহেরাজের মিলিয়ে যাওয়ার পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে ইরাম অবচেতন ফানি টোনে কপাল চাপড়ায়। এমন খাইস্টা চোখ দিছো আল্লাহ, রাস্তায় কুত্তা বিলাই বাদে যারে দেখি তারই ভাল লাগে। ধ্যাত, কি হয়েছে, কি বলছিস এইসব? নাজমা বেগম ইরামকে দেখতে পেয়ে শুধালেন। ইরাম উত্তর করলো, কিছু না আন্টি। ঝিলু কই? বেগম এবার বলে উঠলেন, ঘুমাচ্ছে এখনো। ইরাম বলল, দুপুর 12টা বাজছে এখনো ওঠেনি? নাজমা বেগম প্রতিউত্তর করলেন, না মহারানী তো সে। ইরামের সিঁড়ি বেয়ে উপরে ঝিলমিলের ঘরের দিকে রওনা দিল। দরজায় লক ঘুরিয়ে ভেতরে ঢুকতেই দেখলো পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। দিনের আলোর বাইরে রাজত্ব করলেও ঘরের ভেতর যেন মাঝরাত নেমে এসেছে। ইরাম মুখ বাঁকিয়ে অন্ধকার ঘরের ভেতরে পা বাড়ালো। সোজা গিয়ে জানালার ভারী পর্দাগুলো দুপাশে সরিয়ে দিয়ে জানালার পাল্লাগুলো মেলে দিতেই দুপুরের কড়া রোদ এসে সোজা আছড়ে পড়ল বিছানায় শুয়ে থাকা ঝিলমিলের মুখের উপর। মুখ কুঁচকে মাথার উপর থাকা কোলবালিশটা টেনে নিজের মুখে চেপে ধরলো সে। ইরাম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চড়া গলায় ডাকলো, কিরে জিলু, উঠ বলছি, বেলা ডুবে তো দুপুর গড়াতে চলেছে, আর তোর এখনো ঘুম ভাঙছে না? ওঠ এবার। ঝিলমিল কোলবালিশের নিচে থেকে ঘুম জড়ানো বিরক্ত গলায় কোনোমতে আওড়ালো, দূর, ডিস্টার্ব করবি না তো, ঘুমোতে দে। উঠ তাড়াতাড়ি, শোন কি হয়েছে, তোরা আর আমার আলাদা আলাদা কলেজে চান্স এসেছে। ইরাম ঝিলমিলের গায়ের উপর থেকে কোলবালিশ সরিয়ে দিয়ে বলল। আলাদা কলেজের নাম আসার কথা শুনে ঝিলমিল ঝড়ের গতিতে বিছানায় উঠে বসলো। চোখ দুটো বড় বড় করে শুধালো, কি সত্যি এক কলেজে আসেনি? ইরাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না মিথ্যে বলেছি, তোরা আর আমার একই কলেজে সিট পড়েছে, একদম আমরা যেটা চেয়েছিলাম ওটাতেই, এজন্যই তোকে বলতে এসেছি। তুই তো আর এইসব চেক করে দেখবি না। ঝিলমিল ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে থেকে পরক্ষণে ইরামকে জড়িয়ে ধরে বলল, খুব ভালো হয়েছে। ইস, আমার স্বপ্নের কলেজ, তাও আবার তুই আমি একসাথে। আমি যে কত খুশি তোকে বুঝাতে পারবো না। ইরা মৃদু হেসে বলল, এখন গিয়ে আগে ফ্রেশ হয়ে আয়, খচ্চর কোথাকার। ঝিলমিল ওয়াশরুমে গেল। এর মাঝে নাজমা বেগম এসে দুই বান্ধবীর জন্য দুপুরের খাবার রেখে গেলেন। একটু পর মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো ঝিলমিল। ইরাম তাকে বের হতে দেখেই বলল, তোর চাচ্ছু যে এসেছে আমাকে তো বলিসনি। বললে কি করতি? উল্টো বলতি, এসেছে তো কি হয়েছে, এখন আমি নাচবো? এই কারণেই বলিনি। খেতে খেতে জবাব দিল ঝিলমিল, কে জানে তোর চাচ্চু যে। কথাটুকু বলেই থমকে গেল ইরাম। ঝিলমিল জীবনও থামিয়ে জিজ্ঞেস করলো, আমার চাচ্চু কি? কিছু না, কলেজ জীবন কাটাবি কিভাবে সেটা বল। কিভাবে আবার পড়বো, শুধু পড়ার উপরই থাকবো, একদম সেরাদের সেরা স্টুডেন্ট হব আমি। দেখিস তুই, আগের মতো ফাঁকিবাজি আর করব না, এসসিসিতে A+ আনবই। ইরাম খাওয়া থামিয়ে ঝিলমিলকে বেশ খুঁটিয়ে দেখলো। ঝিলমিলের কপালে কুঁচকে বলল, একদম এভাবে দেখবি না তুই আমায়।
তুই জাস্ট দেখিস কিভাবে নিজেকে বদলে ফেলি। শুধু তুই নোস, আমার আম্মু পর্যন্ত নিজের মেয়েকে চিনতে পারবে না। দুই বান্ধবী মিলে আরো কিছুক্ষণ গল্প করলো। বিকেল গড়ানোর আগেই ইরাম বিদায় নিল। ঝিলমিল এবার লিভিং রুমের দিকে এলো। সেখানে পা রাখতেই ফুপি আর দাদির চড়া গলায় তপ্ত কথা কাটাকাটি তার কানে এলো। আমার মতামত না নিয়ে হুট করে এভাবে একজনকে ধরে এনে বিয়ে দেবে, আমি মুখ বুজে মেনে নেব না। দিঘি তীব্র ক্ষোভ নিয়ে বলল। নূরজাহান চৌধুরী ধমকে উঠলেন। মুখ সামলে কথা বলো দিঘি। একজনকে ধরে এনে মানে কি? বারিশের মতো একটা ছেলেকে তুমি এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছো? তোমাদের কাছে ওকে রাজপুত্র মনে হতে পারে, কিন্তু আমার ওকে ভালো লাগে না। ওর চলন, ওই অহংকারী ভাব দেখলে আমার অসহ্য লাগে। সারাক্ষণ মুখটা এমন করে রাখে যেন এই দুনিয়ার কোনো কিছুই তার মন মতো হয়নি। আমি এমন তেতো স্বভাবের মানুষকে বিয়ে করতে পারবো না। ও আগে কেমন ছিল সেটা আমার ভালো করেই জানা আছে। হ্যাঁ, তুমি বিয়ে করবে না কেন? তুমি বিয়ে করবে কেন? তোমার তো এখন স্বাধীনচেতা হওয়ার শখ। ভার্সিটির ছেলেদের সঙ্গে আড্ডায় বসে সিগারেট ফুঁকতে তো তোমার বেশি ভালো লাগে। নূরজাহান চৌধুরীর কথাটা শেষ করতে না করতেই দিঘি তীব্র দৃষ্টিতে দরজায় দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। এই গোপন খবরটা যে এই মেয়েটাই দাদিমার কানে তুলেছে তা নিয়ে দিঘির মনে কোনো সন্দেহ নেই। পীর চোখ রাঙিয়ে তাকিয়ে থাকতে দেখে ঝিলমিল ভয়ে দুপাশে মাথা নেড়ে বোঝানোর চেষ্টা করলো যে সে কিছু বলেনি। শুধু দিঘি সেদিকে পাত্তা না দিয়ে আবার বলল, আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। না করলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আজ থেকে তোমার সব খরচ চালানোর আমি বন্ধ করে দেব। নূরজাহান চৌধুরীর কণ্ঠে চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার মতো কঠোর মা যেন আর কারোর না হয়। আজ বাবা বেঁচে থাকলে কখনোই আমার সঙ্গে এমন জবরদস্তি করতেন না। পরিস্থিতি শান্ত হলে ঝিলমিল আমতা আমতা করে মাঝখান থেকে বলে উঠল, এমন করছো কেন ফুপি? বারিশ চাচ্চুর খারাপ কোথায়? মানুষ হিসেবে তো বেশ ভালোই। ঝিলমিলের কথায় দিঘি যেন আরো তেতে উঠল। সে ঝাঁঝালো গলায় বলে উঠল, তোর এতই যখন ভালো লাগে তুই গিয়ে বিয়ে কর। ঝিলমিল চট করে মাথা নিচু করে নিল। ওষ্ঠাধর কামড়ে অত্যন্ত মৃদু স্বরে বিড়বিড় করল, আমি কিভাবে? মানে? উনি তো চাচ্চু হন। বড়দের মাঝখানে একদম কথা বলবি না, যা এখান থেকে। নূরজাহান চৌধুরী হাত তুলে দিঘিকে থামিয়ে দিয়ে বললেন, তুমিও আর একটাও কথা বাড়াবে না। আমি এ বিষয়ে আর কোনো অজুহাত শুনতে চাচ্ছি না বা ইচ্ছুকও না। শহরের এক অভিজাত জিমনেসিয়ামে ভারী ওয়েট তোলার ধাতব শব্দ আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা রক মিউজিকের তালে তালে ঘাম ঝরাচ্ছিল কয়েকজন যুবক। বারিশ, মেহেরাজ আর ওদের আরো কয়েকজন বন্ধু মিলে আজ উইকএন্ডের জিম স্টেশনটা বেশ জমিয়ে তুলেছে। বারিশ একটা ভারী বাল্বের হাতে নিয়ে অত্যন্ত, এখানে আসলে বাল্বেট হবে না, এখানে হয়তো ডাম্বেল হতে পারে। আচ্ছা যাই হোক, একটি ভারী ডাম্বেল হাতে নিয়ে অত্যন্ত মনোযোগের সাথে বাইপসের কাল করছিল। কপালে জমে থাকা ঘাম বেয়ে পড়ছিল চিবুক বেয়ে। ওর শরীরের গঠনের যে পরিমাণ যত্ন আর কঠোর পরিশ্রমের ছাপ আছে তা এই মুহূর্তে বেশ স্পষ্ট হয়েছে। তার ঠিক পাশেই মেহেরাজ ট্রেডমিলের রানিং শেষ করে গতি কমিয়ে দিল। টাওয়াল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে সে বারিশের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, কিরে, আজ কি জিমের রাত পার করার ইচ্ছে আছে? যে গতিতে ওয়েট বাড়াচ্ছিস লিগামেন্ট ছিঁড়বি নাকি? মেহেরাজের কথায় বেঞ্চ প্রেসে শুয়ে থাকা ওদের আরেক বন্ধু নীল বুক ফুলে শ্বাস নিয়ে ওয়েটটা স্ট্যান্ডে তুলে রাখলো। তারপর উঠে বসে বলল, বাদ দে মেহেরাজ, চৌধুরী বাড়ির হবু জামাই বলে কথা। বিয়ের আগে বডি তো একটু ফিট রাখতে হবে। বারিশ নিজের কাজে মগ্ন। বন্ধুদের হাসাহাসি আর খোঁচাখুচি যেন ওর কানে পর্যন্ত পৌঁছচ্ছে না। সে অত্যন্ত মনোযোগের সাথে লাস্ট সেইটাই শেষ করায় নিজের নজর দিল। ঠিক তখনই ব্রেঞ্চের উপরে রাখা ওনার ফোনটা বেজে উঠল। একটি নতুন মেইল এসেছে। বারিশ বাল্বেটটা সাবধানে স্ট্যান্ডে লক করে রেখে উঠে বসলো। কপালে জমে থাকা ঘামটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফোনটা হাতে নেয়। সেদিকে একটা কলেজের প্রফেসরের পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল। স্ক্রিনে আসা মেইলটা মূলত সেই কনফার্মের লেটার।
ওর অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল হয়েছে। সেটা শুধু কলেজ না, কলেজ ভার্সিটি দুটোতেই। মেইলটা দেখে বাড়ি শান্ত হয়ে উঠে দাঁড়ালো। টাওয়াল দিয়ে ঘাড় আর মুখের ঘাম মুছতে মুছতে সবার উদ্দেশ্যে বলল, আমি কলেজে জয়েন করেছি। এতক্ষণ যে যার মতো আড্ডা দিচ্ছিল আর হাসাহাসি করছিল, বারিশের এই আকস্মিক ঘোষণায় সবার হাসির রোল এক লহমায় থেমে গেল। প্রত্যেকে চরম বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে। নীল হাতের পানির বোতলটা নামিয়ে রেখে চোখ কপালে তুলে বলল, কলেজে মানে? আর ইউ প্ল্যানিং টু গেট অ্যাডমিটেড ইনটু কলেজ এগেইনস্ট দিস ইজ? তুই আবার কলেজে ভর্তি হবি কবে? কেন ভর্তি হবি কেন? বাড়ির শার্টের হাতটা দুটো কোণর পর্যন্ত গুটিয়ে নিতে নিতে নির্লিপ্ত গলায় বলল, স্টুডেন্ট হিসেবে নয়, শিক্ষক হিসেবে। মেহেরাজ দ্রুত ট্রেডমিল থেকে নেমে বারিশের সামনে এসে দাঁড়ালো। ওর কপালে হাত দিয়ে জ্বর দেখার ভান করে বলল, সুস্থ আছিস তুই? তুই করবি শিক্ষকতা? মানে সিরিয়াস বারিশ? বারিশ ওর হাতটা কপাল থেকে সরিয়ে দিয়ে বিরক্ত গলায় বলল, এত নাটক করছিস কেন? নাটক তুই করছিস। তোদের এত বড় পরিবারের ব্যবসা আছে, তার উপর তোর আর আমার যৌথ আয়নে কানাডায় একটি আইসিটি কোম্পানি আর রিয়েল অ্যাটেন্স প্রজেক্ট চলছে। এইসব প্রজেক্ট ছেড়ে তুই কলেজে গিয়ে শিক্ষকতা করবি? আর শুন, এখন আবার বলিস না কানাডায় প্রজেক্ট দুটো আমাকে একাই হ্যান্ডেল করতে হবে, কারণ আমার নিজেরও পারিবারিক ব্যবসা আছে। এখন থেকে সেটাও আমাকে ফুল টাইম দেখতে হবে। আমি কি তোকে একবারও বলেছি যে এইসব ছেড়ে দেব? সব থাকবে, সাথে আমি সেটাও চাই, ওটাও। মেহেরাজ কিছুক্ষণ ওর দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, তারপর অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলো, মানে তুই সত্যি জব করবি? হ্যাঁ, বাচ্চাদের পড়াবো। বারিশ আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করলো না। কাঁধে ব্যাকপ্যাকটা ঝুলিয়ে জিম থেকে বের হয়ে এলো। পার্কিং লটে এসে 2 দিন আগে কেনা নিজের ডুকাটি প্যানিকেল বাইকটা স্টার্ট দিয়ে সোজা বাড়ির বাইরের দিকে বের হয়ে গেল। বাসার সামনে এসে বাইক থামিয়ে গাড়ি প্রায় দৌড়ে ওর সামনে চলে এলো। ও বারিশের উত্তেজিত গলায় বলল, তোমাদের অপেক্ষাতেই ছিলাম চাচ্চু। বাইকটা একটু দাও না, বন্ধুদের সাথে রাইডে যাব। বলতে বলতেই সে বারিশের মাথা থেকে হেলমেটটা টেনে নিয়ে নিজের মাথায় পরে ফেলল। বারিশ এক মুহূর্তের জন্য ওর কাণ্ড দেখল, অতঃপর কোনো কথা না বলে হেলমেটটা পুনরায় জারিফের মাথায় থেকে খুলে নিজের হাতে এনে বলল, তোর না নিজের একটা বাইক আছে? আরে ধুর, আমারটা তো সাধারণ একটা 150 সিসির বাইক, আর তোমার এটা তো আস্ত একটা দানব। বন্ধুদের সামনে একটু ভাব মারবো। তোমারটা দাও প্লিজ চাচু। সরি, ইউ নো মাই রুলস, আই নেভার শেয়ার মাই পার্সোনাল স্টাফ। তাই বলে আমাকেও দিবে না? আমি তো তোমার ছেলের মতোই, দাও না প্লিজ। জাস্ট একটা চক্কর দিয়েই চলে আসবো। সোজাসাপটা ঠান্ডা গলায় বলল বারিশ, নিজের ছেলে হলেই দিতাম না, আর তুই তো ছেলের মতো। বেশি শখ থাকলে তোর বাপকে গিয়ে বল এমন একটা কিনে দিতে। এটা আমি নিজের টাকায় কিনেছি, কাউকে দেব না, সর। জারিফ প্রচন্ড বিরক্ত আর ক্ষোভ ভরা চোখে চাচাকে সবার ভেতরে বাসার ভেতরে ঢুকে যেতে দেখলো। ও বিড়বিড় করে গালিও দিল। এদিকে লিভিং ওয়েতে পা রাখতেই জারিফের ছোট বোন জারিন চাচার পথ আটকে দাঁড়িয়ে গেল। গম্ভীর মুখে বলল, তুমি খুব খারাপ চাচ্চু। বারিশ একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, আমি কি করেছি? এত বছর পর তুমি বিদেশ থেকে এসেছো, অথচ আমার জন্য কিছুই আনোনি। আমি না আমার গ্রামের বাসায় আসছি, বুঝতে পারছো? মানে এইখানে আসার পরে এত পরিমাণ আলসি লাগতেছে, মানে অলসতার চরম শিখরে পৌঁছে গেছি আর কি। বাসায় মানে মেসে তো সব কিছু নিজের করে খাইতে হয়, কাপড় চোপড় রান্না বান্না সব এভরিথিং। আর এইখানে আইসা তো আম্মু সব করে দিতেছে, কিচ্ছু করা লাগতেছে না, এত পরিমাণ অলসতাই আমাকে ঘিরে ধরছে বলার বাইরে। এই কারণে আসলে মানে ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না, কোনো কাজ ঠিকমতো হচ্ছে না, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। আর কালকে বাসায় চলে যাব, সো মেসে চলে গেলে সব কিছু ইনশাল্লাহ মানে আশা করতেছি সব ঠিকঠাক হয়ে যাবে। আজকে জানো আমি 1 ঘন্টার একটা পর্ব দিতে চাইছিলাম, মানে ভাবছিলাম যে 1 ঘন্টার একটা পর্ব দিব, কিন্তু লাস্ট মুহূর্তে আমি আসলে আমার বাসার ছাদে বসে আছি, সামনে একটা সুন্দর পুকুর,
হাঁস পাখিরা সব কিচিরমিচির করতেছে। এই পরিবেশটাতে আসলে আমার মানে এখন আর ভয়েস দিতে ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম এখন যদি আমি এক লাইনও পড়ি, মানে জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ডও পড়ি, তারপর আমার মনে হচ্ছে যে 3-4বার ওই ওয়ার্ডটাতেই ভুল হয়েছে, মনে হচ্ছে যে আমি মানে রিডিং পড়াই ভুলে যেতেছি। সো এখন আর তোমাদের মানে এই জঘন্য শব্দগুলো আর শোনাইতে চাই না, মানে একটু পর থাইমা যাব, ব্রেক করব, এটা করব ওটা করব, এই শব্দগুলো তোমাদের আর শোনাতে চাচ্ছি না। আচ্ছা যাই হোক, বেশি বকবক করে ফেললাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তোমরা সবাই পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তোমরা খালি চুপি চুপি দেখে চলে যাও, কেন সাবস্ক্রাইব করো না? হ্যাঁ, আর লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট মানে আমার এত ভালো লাগা কাজ করে। আমি সবসময় মাঝে মাঝে যখনই সময় পাই তখনই আমার পেজটাতে ঢুকে দেখি কে কমেন্ট করেছে, কখন মানে রিপ্লাই দেওয়ার জন্য আমি খুব ব্যস্ত থাকি, মানে রিপ্লাই কমেন্টের সাথে সাথে রিপ্লাই দিয়ে ফেলি। মানে আমার এত ভালো লাগা কাজ করে, মানে তোমাদের আমার নিজের পরিবার মনে হয়। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।